নাটক, চরম নাটকীয়তায় ভরপুর ছিল এই মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন। হিসাব মতো ব্রিসবেনের পর ভারতের আরও একটা টেস্ট পঞ্চম দিনে গড়ালো। মানে এখন ম্যাচের যা অবস্থা তাতে তিনটা রেজাল্টই হতে পারে, অস্ট্রেলিয়াও জিততে পারে, ভারতও জিততে পারে, আবার অ্যাট দ্য সেম টাইম ড্রও হতে পারে শেষ দিনে। তো ভারত তো খেলা শুরু করেছিল 9 উইকেটে 358 এই অবস্থায়। তো নীতিশ কুমার রেড্ডি একটা বাউন্ডারি মেরেছিলেন নাথান লায়নকে। তারপর আর কি খুব বেশিক্ষণ আর কি ভারতের শেষ উইকেটের জুটিটা টিকলো না। যদিও আর কি মোহাম্মদ সিরাজের একটা ওই মানে স্লিপে ক্যাচ হওয়াতে নিয়ে একটা খুব কন্ট্রোভার্সি হয়েছিল অস্ট্রেলিয়ার ফিল্ডারদের সাথে আম্পায়ারদের। কিন্তু তারপরে পরেই নীতিশ কুমার রেড্ডি ওই যে চার্জ করতে গিয়ে ওই নাথান লায়নকেই ওই লং অফে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন। 114 রান করে তিনি আউট হয়েছেন, আর ভারত ওই জায়গায় নিজেদের প্রথম ইনিংসটা শেষ করেছে 369 রানে। তো অস্ট্রেলিয়া তখনও কিন্তু ভারতের থেকে 105 রানে এগিয়ে তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তো অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা আর স্যাম কনস্টাস তারা যথারীতি শুরু করেছিল ঠিক ভালোভাবেই। মানে ওই স্যাম কনস্টাসের সাথে জাসপ্রীত বুমরার ওই ব্যাটেলটা দেখার জন্যই সবাই আগ্রহ ছিল। তো ওই জায়গায় স্যাম কনস্টাস ইনিংসের শুরুতে কিন্তু একটা বাউন্ডারি মেরেও দিয়েছিলেন বুমরাকে। তিনি কিন্তু শুরুতে বেশ কয়েকটা শট আর কি চার্জ করে আর কি ডাউন দ্য উইকেটে এসে মারতে গেছিলেন, যদিও ব্যাটে বলে ঠিক মতো কানেকশনটা হয়নি। কিন্তু মানে ওই স্যাম কনস্টাসের উইকেটটা তুললেন এই জাসপ্রীত বুমরাই। একদম গুড লেংথ জোনে বলটা পিছাপ পুড়িয়ে অফ কাটার টাইপের একটা ডেলিভারিতে অনেকটা আর কি বলটা ভিতরে ঢুকেছিল। মানে ব্যাট আর প্যাডের মাঝে যে ন্যূনতম গ্যাপটা ছিল ওইটা খুঁজে নিয়ে স্যাম কনস্টাসের উইকেটটা ভেঙে দেন এই বুমরা। মাত্র 8 রান করে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে যায় 1 উইকেটে 20। এরপর দ্বিতীয় উইকেটে লাবুসাইন আর উসমান খোয়াজার মধ্যেও একটা পার্টনারশিপ গড়ে ওঠে ওই 23 রানের মতো। আর ইনিংসের শুরুতে যখন উসমান খোয়াজা মাত্র 2 রানে ছিলেন তখন তার ক্যাচটা কিন্তু মিস করেছিলেন ওই লেগ স্লিপে ওই জয়সওয়াল। মানে ওটা একটা পুরো একটা সেট ট্র্যাপ ছিল। মানে ওই ক্যাচটা যদি ধরতে পারতেন তাহলে উসমান খোয়াজা কিন্তু তখনই আর কি প্যাভিলিয়নে ফেরত যেতেন। যাই হোক আর কি উসমান খোয়াজা নিজের ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি। মাত্র 21 রান করেই তাকে ওই জায়গায় প্যাভিলিয়নে ফিরতে হয় ওই মোহাম্মদ সিরাজের একটা চমৎকার ব্যাক অফ দ্য লেংথের একটা আউটগোয়িং ডেলিভারিতে। তার আগে খোয়াজাকে অনেকক্ষণ ধরেই সিরাজ বেশ ডিস্টার্ব করে যাচ্ছিলেন। অবশেষে উসমান খোয়াজাকে বোল্ড করে তিনি সাফল্যটা পেলেন। তো আর কি অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 2 উইকেটে 43। এরপর এই থার্ড উইকেটে ওই স্টিভ স্মিথ আর লাবুসেনের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে। যদিও এর মাঝে আম্পায়াররা লাঞ্চ ডেকে দিয়েছিল, তখন অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল ওই 2 উইকেটে 53 25 ওভারে। এরপর পোস্ট লাঞ্চ সেশনে এই দুজন কিন্তু বেশ ইনিংসটাকে ভালো মতো এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর স্টিভ স্মিথও কিন্তু দুটো বাউন্ডারি মেরে নিজের ছন্দটা খুঁজে পেয়েছিলেন। আর লাবুসেইন তার কাজটাই ছিল মূলত উইকেটের এক পাশ আগলে রাখা। তো এরপর সিরাজের সাথে ওই বিরাট কোহলির একটা ডিসকাশন হয়েছিল, ঠিক তারপরে পরেই দেখলাম মানে সিরাজ ওই জায়গায় একটা স্ট্র্যাপ করে ওই স্টিভ স্মিথের উইকেটটা তুলে নেন আউটসাইড দি অফ স্টাম্প। মানে ওয়াইড লাইনের প্রায় কাছাকাছি একটা ফুল লেন্থের ডেলিভারিতে স্টিভ স্মিথকে ওই জায়গায় ফেরান এই মোহাম্মদ সিরাজ। স্টিভ স্মিথ ড্রাইভ করতে গিয়ে ওই জায়গায় আউটসাইডের শিকার হয় ওই উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 3 উইকেটে 80। এরপর ক্রিজে আসেন ট্রাভিস হেড। তো ট্রাভিস হেড তো বরাবরই ভারতের জম। তো তাকে দ্রুত ফেরানোটাই ছিল ভারতের কাছে বড় একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা আর কি এই জায়গায় জিতে গেলেন জাসপ্রীত বুমরা। বুমরার রাউন্ড দ্য উইকেটে বল করতে আসা ওই ব্যাক অফ দ্য লেংথের একটা ডেলিভারিতে ওই জায়গায় ফ্লিক করতে গেছিলেন এই ট্রাভিস হেড। যদিও সেই শটটায় তার খুব একটা কন্ট্রোল ছিল না, কিন্তু শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা ওই নীতিশ কুমার রেড্ডির হাতে ক্যাচ দিয়ে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 4 উইকেটে 85। এর ঠিক 4 বল পরেই বুমরা অস্ট্রেলিয়ার শিবিরে আরও একটা আঘাত হানেন। ওই মিচেল মার্শকে একদম গুড লেংথের একটা ডেলিভারিতে আউটসাইড এজ করতে বাধ্য করান তিনি, আর উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তাকেও প্যাভিলিয়নে ফিরতে হয় কোনো রকম রানের খাতা না খুলতে পেরেই। তখন অস্ট্রেলিয়ার 85 রানের মধ্যেই 5-5টা উইকেট চলে যায়। আর এর 1 ওভার পরেই মানে বুমরার ঠিক ভেরি নেক্সট ওভারেই তিনি তুলে নেন অস্ট্রেলিয়ার প্রায় আর কি এই ব্যাটিং লাইন আপের শেষ মানে স্বীকৃত ব্যাটার ওই অ্যালেক্স ক্যারির উইকেটটা। একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে অ্যালেক্স ক্যারিকে ওই জায়গায় বোল্ড করে তাকেও আর কি আউট করে দেন ওই বুমরা। অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 6 উইকেটে 91। প্রবল চাপের মধ্যে তখন ঢুকছে অস্ট্রেলিয়া। মানে তাদের লিডটা ওই জায়গা থেকে মানে তখনও 200 রান পেরোয়নি। কিন্তু এরপর সপ্তম উইকেটে ওই ক্রিজে আগে থেকে থাকা মার্ডাস লাবুসেন আর তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সের মধ্যে একটা 57 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিটাই মূলত অস্ট্রেলিয়াকে আবার ম্যাচে কামব্যাক করায়। তার মধ্যেই লাবুসেন নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নেন। আর অপরদিকে তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স তিনিও সাবলীল ভঙ্গিতে কিন্তু শট নেগোশিয়েট করতে থাকছিলেন ইন্ডিয়ান বোলারদের এগেনস্টে। তো এর মাঝে আর কি লাবুসেনের একটা ক্যাচ মিস করেছিলেন ওই জায়গায় ওই জয়সওয়াল। মানে জয়সওয়াল দেখতে গেলে এই দিন দুইটা ইম্পর্টেন্ট ক্যাচ মিস করেছেন। তারপরে যদিও লাবুসেনের ইনিংসটা খুব বেশি এগোয়নি। তো ওই জায়গায় লাবুসেনকে ফেরান ওই মোহাম্মদ সিরাজ। তো একদম সামনের দিকে লেংথের একটা ডেলিভারিতে লাবুসেন ওই জায়গায় লাইন মিস করে নিজের প্যাডে আঘাত খেলেন। তো ফলে ওই জায়গায় আম্পায়ার আঙুল তুলে দিতে কোনো রকম ভুল করলেন না, যদিও লাবুসেন ওটাকে রিভিউতে পাঠিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি। ফলে 70 রান করে লাবুসেনকে প্যাভিলিয়নে ফিরতে হলো। খুব ভাইটাল একটা কন্ট্রিবিউশন তিনি অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে করেছেন বলে আমি মনে করি। অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে গেল 7 উইকেটে 148। এর পরের উইকেটের পার্টনারশিপটার খুব বেশিক্ষণ টিকলো না ওই মিচেল স্টার্ক আর ওই মানে প্যাট কামিন্সের মধ্যেকার পার্টনারশিপটা।
অসাধারণ একটা থ্রোতে মিচেল স্টার্ককে ওই জায়গায় রান আউট করেছিলেন ওই উইকেট কিপার ঋষভ পান্থ। তো অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 8 উইকেটে 156। এরপর নবম উইকেটে ওই ক্যাপ্টেন প্যাট কামিন্স আর নতুন ক্রিজে আসা নাথান লায়নের মধ্যেও একটা ওই 17 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে। তখন রান তোলার মূল কাজটাই করছিলেন ওই কামিন্স, আর লায়ন তখন উইকেটের এক পাশটা আগলে রেখেছিলেন। কিন্তু এরপর রবীন্দ্র জাডেজা এসে ওই কামিন্সের উইকেটটা তুলে নেয়। অফ স্টাম্পের অনেক বাইরের একটা ডেলিভারিতে ওই জায়গায় কামিন্সকে আউটসাইড এজ করতে বাধ্য করেন, ফলে স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান 41 রান করে। অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 9 উইকেটে 173। তখনও তাদের লিডটা কিন্তু 300 গন্ডি পেরোয়নি, ইভেন 300 থেকে অনেকটাই আর কি আগে তারা ছিল। তো এই জায়গা থেকে ভারতের কাছে খুব ভালো একটা অপরচুনিটি ছিল, আর মাত্র 10-15 রানের মধ্যে যদি অস্ট্রেলিয়াকে তারা বান্ডিল করে দিত তাহলে কিন্তু লিডটা 300 পেরোতো না। কিন্তু এই জায়গাতেই ভারতের বোলাররা কিছুটা গা ছাড়া মনোভাব দিয়ে বোলিং করায়, মানে তারা ধরেই নিয়েছিল যে আর লাস্ট উইকেটটা পড়তে খুব একটা বেশি এফোর্ট তাদের দিতে হবে না। ঠিক এই সুযোগটাই কাজে লাগালেন ওই নাথান লায়ন আর স্কট বোল্যান্ড। স্কট বোল্যান্ড আর কি মানে তিনি একবার বলতে গেলে মাটি কামড়ে ক্রিজে পড়েছিলেন, আর নাথান লায়ন তখন ওই জায়গায় রান তোলার কাজটা করে যাচ্ছিলেন। এই শেষ উইকেটে তখন এই লায়ন আর বোল্যান্ডের জুটিটা মাত্র 1 রানের ছিল, লায়ন তখন 5 রান করেছিলেন। তো ওই জায়গায় মোহাম্মদ সিরাজ একটা কট অ্যান্ড বলের সুযোগ পেয়েছিলেন একদম আর কি ফলো থ্রুতে। ওই জায়গায় মানে সিরাজ যদি একটু কনসেন্ট্রেট করতেন ওই জায়গায়, বা একটু আর কি যদি তিনি আর কি হাতটা ঠিক সময় বাড়াতেন, তাহলে কিন্তু ক্যাচটা তিনি পেয়ে যেতেন বলেই আমি মনে করি। ওই একটা ভালো চান্স কিন্তু ওই জায়গায় ভারত পেয়েছিল। কিন্তু তারপর এই দুজন আর কি আস্তে আস্তে উইকেটে থিতু হয়। অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসের স্কোরটাকে 200 রানের গন্ডিতে টপকে নিয়ে যায়। তারপরও আস্তে আস্তে কিন্তু এরা মানে আরও কিছু শট নেগোশিয়েট করতে থাকে, পার্টিকুলারলি নাথান লায়ন। এরপর অস্ট্রেলিয়ার স্কোরটা যখন ওই 221, তখন জাসপ্রীত বুমরা আবার অ্যাটাকে ফিরে আসে। তখন অলরেডি সেকেন্ড নিউ বলটা ইন্ডিয়া নিয়ে নিয়েছে, মানে খুব ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করেছিলেন। তো তখন ওই জায়গায় ওই গুড লেন্থের একটা ডেলিভারিতে নাথান লায়নকে আউটসাইড এজ করে ওই জায়গায় স্লিপে আর কি কে এল রাহুলের হাতে তিনি ক্যাচ দিয়েই ফেলেছিলেন। কে এল রাহুল আর কি যদিও আর কি ক্যাচটা আর কি শুরুতে মানে দিতে পারেনি, ফাম্বেল করেছিলেন, কিন্তু দেখা গেল ওই হাঁটু দিয়ে হলেও তিনি ক্যাচটা গ্র্যাব করেছেন। কিন্তু দেখা গেল শেষে ওটা নাকি নো বল ছিল। তার আগে আর কি ওই ওভারই সেম ওভারই বুমরা আরেকটা নো বল করেছিলেন। তো হিসাব মতো এই নো বলের জন্যই কিন্তু এই দিন শেষে নাথান লায়নের উইকেটটা পড়লো না। আর তার ফলে লায়ন কিন্তু ওই ওভার থেকে আরও 7টা রান নিয়ে আর দিনের একদম শেষ বলটা বাউন্ডারি মেরে তিনি অস্ট্রেলিয়ার রানটাকে পৌঁছে দিলেন 228-এ। নিজেও ব্যক্তিগতভাবে 41 রানে পৌঁছে গেছেন। হিসাব মতো দিন শেষে অস্ট্রেলিয়া ভারতের থেকে এখনও 333 রানে এগিয়ে রয়েছে। তো এখন ভারতের সামনে মানে আর কি শেষ দিন টার্গেটই থাকবে যত দ্রুত সম্ভব এই পার্টনারশিপটাকে ব্রেক করে আর কি নিজেরা ফোর্থ ইনিংসে যাতে ব্যাটিং করতে নেমে পড়ে। আর অস্ট্রেলিয়াও চাইবে ওই জায়গায় তাদের লিডটাকে আরও কিছুটা বাড়িয়ে নিয়ে অন্তত 350 প্লাস করে তারপর ভারতকে ব্যাটিং করতে পাঠাতে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই চতুর্থ দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন ওই উসমান খোয়াজা যখন মাত্র 2 রানে ছিলেন তখন ওই লেগ গালিতে তার একটা সহজ ক্যাচের সুযোগ ওই জায়গায় মিস করেছিলেন জয়সওয়াল। কিংবা বলতে পারেন ওই মার্নাস লাবুসেনের ওই আর কি সিলি পয়েন্টে ওই একটা ইজি ক্যাচ মিস করেছিলেন এই জয়সওয়ালি। কিংবা বলতে পারেন নাথান লায়ন যখন মাত্র 5 রানে ব্যাটিং করছিলেন আর অস্ট্রেলিয়ার শেষ উইকেটের পার্টনারশিপটা তখন মাত্র 1 রান হয়েছিল, তখন অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল 174। তো সেই জায়গায় ওই নাথান লায়নের একটা ফিরতি কট অ্যান্ড বোল্ড মানে প্রায় একটা সহজ সুযোগ ওই জায়গায় ছেড়ে দিয়েছিলেন ওই মোহাম্মদ সিরাজ, সেটাকেও বলতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই চতুর্থ দিনের আলটিমেট যেটা মোমেন্ট অফ দ্য ডে মনে হয় সেটা হলো ওই একদম মানে এই দিনের ওই বুমরা যে আর কি চান্সটা ক্রিয়েট করেছিলেন একদম আর কি দিনের খেলার শেষের দিকে বা ইভেন বলতে পারেন শেষ ওভারে। নাথান লায়ন ওই স্লিপ কর্ডনে রাহুলের হাতে ক্যাচ দিয়ে তিনি যখন আউট হয়ে গেছিলেন তখন অস্ট্রেলিয়ার স্কোরটা আর কি দেখাচ্ছিল 221 অল আউট। কিন্তু ওই একটা ভুল ওই জাসপ্রীত বুমরা যেহেতু নো বল করেছিলেন, ওভার স্টেপ করে ফেলেছিলেন, ওই পার্টিকুলার রিজনের জন্যই অস্ট্রেলিয়াকে কিন্তু এই চতুর্থ দিন ভারত অল আউট করতে পারলো না। আর যার জন্য কিন্তু ভারতকে শেষ দিন কিছুটা ভুগতে হলেও হতে পারে বলে আমি মনে করি। তো আমার কাছে ওই নাথান লায়নের উইকেট তুলে নেওয়া সত্ত্বেও জাসপ্রীত বুমরার ওই নো বল করাটাই হচ্ছে এই চতুর্থ দিনের আলটিমেট মোমেন্ট অফ দ্য ডে। একমত হবেন নিশ্চয়ই আমার সাথে, দ্বিমত পোষণ করার এই জায়গায় খুব একটা জায়গা আছে বলে আমি মনে করি না, তাই তো?